যে বিভিন্ন যে ট্রান্সফরমেশন গুলো হচ্ছে সেখানে মানুষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা কিভাবে দেখো, যে আমরা সয়েল অর্গানিক নাইট্রোজেন প্লান্ট প্রোটিনের সহায়তা করছে, সেখান থেকে অ্যামোনিয়াম, সেখান থেকে নাইট্রেট, সেখান থেকে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ সবকিছুতে কিন্তু আমাদের একটা হিউম্যান, আমাদের মানুষের কিন্তু একটা ভূমিকা। এই যে অ্যামোনিয়াম বা নাইট্রেট বা ইউরিয়া ফার্টিলাইজার বা বিভিন্ন ধরনের যে কেমিক্যাল ফার্টিলাইজার আমরা প্রস্তুত করছি, এবং এটি মাটিতে যাচ্ছে, মাটি থেকে পানিতে যাচ্ছে, পানি থেকে পলিউটেড হচ্ছে, অর্থাৎ একটি হিউম্যান যে অ্যাক্টিভিটিস তার একটা হিউজ ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করেছি ওয়ার্ল্ড ওয়াইড। এবং ইন্ডাস্ট্রিয়াল ফিক্সেশন ইজ আমি যেটি বারবার বলার চেষ্টা করছি সেটাকে আমরা বলছি কেমিক্যাল ফার্টিলাইজার। সো এটার ইম্প্যাক্টের ফলে আসলে আমাদের সেখান থেকে নাইট্রিফিকেশন একটি মেজর, যে যেটাকে আমরা বলি যে পলিউটেড, এটি হচ্ছে। এবং এর ফলে আমাদের পরিবেশ অনেকটাই কি বলবো, যে আমাদের পরিবেশের যে আহ, প্রকৃতি এবং পরিবেশ, যে একটা বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করছি। তো ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশনটা আসলে কিভাবে হয়? এটি যে প্রসেসে হয় সেই প্রসেসটার নাম হলো হ্যাবার-বস প্রসেসের মতো। হ্যাবার-বস প্রসেসটা, এটি আসলে ঠিক আমরা যেটিকে বলি আয়রন ক্যাটালিক্স ব্যবহার করা হয়, এবং সেখানে টেম্পারেচার থেকে 500 ডিগ্রি সেলসিয়াস চুল্লির মধ্যে, প্রেসার থেকে হাই 250 অ্যাটমসফিয়ার। এবং এখানে আমরা যে বার্নিং ফসিল ফুয়েল হিসাবে ব্যবহৃত করি আইদার কল, কল এখন কম ব্যবহৃত হয়, গ্যাস অর অয়েল। এবং হাইড্রোজেন যে প্রডিউস ফ্রম দ্য ন্যাচারাল গ্যাস মিথেন অর আদার হাইড্রোকার্বন। তো ডিফারেন্ট সোর্সেস অফ ফিক্স নাইট্রোজেন, তার মেজর সোর্স হলো বায়োলজিক্যাল, দেন ইন্ডাস্ট্রিয়াল, দেন ইন্টারনাল কম্বাস্ট, এবং সর্বশেষ হলো অ্যাটমসফিয়ারিক। তোমরা দেখো যে বায়োলজিক্যাল যেখানে ফিক্স করে নাইট্রোজেন, সেটির একটি আমরা ডাটাবেস পেয়েছি। সেখানে দেখা গেছে যে 175 মেট্রিক টনস পার এদাম বা পার ইয়ার, যে এক বছরে 175 মেট্রিক টনস কি করে নাইট্রোজেন এটিকে ফিক্স করতে পারে। ঠিক আছে। এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এটি হলো তার, বুঝতেই পারছো যে অনলি 50 মেট্রিক টনস, ইন্টারনাল কম্বাসনে 20, এবং অ্যাটমসফিয়ারিক 10। সো যে জিনিসটা আমি এখন বলবো, যে টার্মটি ব্যবহার করবো যেটাকে আমরা বলছি ইউট্রফিকেশন। ইউট্রফিকেশনটা কি? এটি হলো নিউট্রিয়েন্ট এনরিচড অফ ওয়াটার বডি, অর্থাৎ পানির মধ্যে যখন বিভিন্ন নিউট্রিয়েন্টের আধিক্য দেখা দেয়, স্পেশালি নাইট্রেটস এন্ড অ্যামোনিয়া, ভেরি সলিউবল ইন ওয়াটার, যখন আমরা অ্যাপ্লাই করি, ইরিগেশন থেকে হতে পারে, ওভারফ্লোয়িং হতে পারে, রান অফ হতে পারে, আহ, তারপর বৃষ্টির মাধ্যমে হতে পারে। যখন এটি জমিতে দিলাম, জমি থেকে যখন তা খাল বিল নদী নালাতে চলে যায়, তখন সে পানির মধ্যে শুধু পানি থাকে না, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে অ্যামোনিয়া এবং নাইট্রেট থাকে, এবং দেয়ার ইজিলি ওয়াস্ট ফ্রম দ্য ফ্রি ড্রেনিং সয়েল থেকে সেটি চলে যায়। এবং দিস সয়েলস টেন্ড টু বি দ্য ডিফিসিয়েন্ট ইন নাইট্রোজেন। এই কারণে কিন্তু নাইট্রোজেনের একটি ব্যাপক ঘাটতি দেখা যায় মাটিতে। এখন when the fertilizer added to this soil, this too will be washed out into the water bodies. There are algae, algae benefits from the extra nitrogen. এটার ফলে কি হচ্ছে, যে আমরা যে বিভিন্ন ধরনের যে এলজি আছে, তারা এখান থেকে এক্সট্রা নাইট্রোজেন থেকে অনেক ধরনের সুবিধা আদায় করে থাকে। তারা অনেক বেনিফিটেড হয়, তাদের গ্রোথ হিউজ হয়, শুধুমাত্র যখন ওয়াশ আউট হয়ে যায়।
এবং এটি একটা সিরিয়াস ওয়াটার পলিউশন হিসাবে, যখন এটি কনসেন্ট্রেশন ভেরি হাই হয়ে যায়, স্পেশালি নাইট্রেটের, নাইট্রেট পলিউটেড হয়ে যায়, তখন সেটিকে আমরা বলছি ওয়াটার পলিউশন। সো দিস ইজ ওভারঅল দ্য ইউট্রফিকেশন। আমরা এর ফ্লো চার্টটা দেখবো, ভেরি ইম্পর্টেন্ট। এটি কিন্তু আমাদের পরীক্ষাতে প্রায় প্রতি বছরই আসে, যে ইউট্রফিকেশন কি তার প্রবাহ চিত্র বা ফ্লো চার্টটি তুমি স্কেচ করো। তাহলে ইউট্রফিকেশন আমি বুঝতেই পারলাম যে ফার্টিলাইজার্স ওয়াস্ট ইনটু রিভার অর লেক সেখানে চলে যাচ্ছে। তাহলে অ্যালগার গ্লোব র্যাপিড গ্রোথ, কারণ তাদের যে প্রধান যে যখনই নাইট্রোজেন পাচ্ছে তারা খুবই হ্যাপি এবং দ্রুত আপটেক করার কারণে তাদের গ্রোথ হচ্ছে। এবং যেহেতু এদের লাইফ সাইকেল কম, এখন যখন অ্যালগাল ব্লুম, র্যাপিড গ্রোথ অফ এলজি, তখন কিন্তু একটি প্রবলেম দেখা দিচ্ছে পানির মধ্যে। সেই প্রবলেমটা কি? একটা নিউ লিমিটিং ফ্যাক্টর ইম্পোর্টস। সেটা লিমিটিং ফ্যাক্টরস থেকে আমরা যখন এলজি গুলো যত লাইফ সাইকেল কম, তারা তো দ্রুততম সময় মারা যাবে। আর এবং মারা যাওয়ার পরে সেটাকে ডিকম্পোজ করবে, অর্থাৎ ডিকম্পোজার্স ব্যাকটেরিয়া, হিউজ নাম্বার অফ ব্যাকটেরিয়া সেখানে উপস্থিতি হয়। এই ডেড অফ বেল যেগুলোকে ডিকম্পোজ করার জন্য, ডিকম্পোজার্স হিসেবে ব্যাকটেরিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা এছাড়াও তাদের বিভিন্ন ডেড লিভস আছে, অথবা সোয়েস আর আদার অর্গানিক ওয়াশ সেখান থেকেও আসতে পারে। এখন এই যে ডিকম্পোজ বা ব্যাকটেরিয়া ইনক্রিজ এর নাম্বার, দ্যাট মিনস পানির মধ্যে কি হচ্ছে, যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটিকে আমরা বিওডি বলি, ইনক্রিজড বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে। আর এটি বেড়ে যাওয়ার অর্থই হলো রিডাকশন ইন ডিজলভ অক্সিজেন। ডিজলভ যে অক্সিজেন ছিল সেটা ঘাটতি দেখা যাচ্ছে। এর ফলে এটি, এছাড়া হট ওয়াটার ইন্ডাস্ট্রি, থার্মাল পলিউটেড সেখান থেকেও আসতে পারে, অথবা ডিটারজেন্ট অয়েল থেকেও আসতে পারে। এরপরে কি হচ্ছে দেখো তো, যখনই ডিজলভ অক্সিজেন পরিমাণটা কমে যাবে, তখনই এটি হয়ে গেল অ্যানারোবিক কন্ডিশন। তার মানে এখানে তো অক্সিজেন আর নেই। তার মানে এখানে যে ডেথ এমিগ্রেশন অফ ফ্রেশ ওয়াটার ফল, যতগুলো আহ, পানির মধ্যে যে সকল ফ্লোরা এবং ফনা আছে, প্লান্ট এবং অ্যানিমেল, তারা মারা যাচ্ছে। এবং যত হিউজ ইনক্রিজ নাইট্রেট লেভেল যখন বাড়তে থাকবে, তখন এই পানিটা একেবারে খুবই একটা পলিউটেড পানি। এবং দেখা গেছে WHO রিপোর্ট অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে এটা যদি একদম নবজাতক বাচ্চাদেরকে তারা খাওয়ানো হয়, তাহলে তো স্টোমাক ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং এখানে একটি WHO যে লিমিট বলা আছে, নাইট্রেটের পরিমাণ পানির মধ্যে যদি 10 মিলিগ্রাম পার ডেসি মিটার, কিউবিক মিটার এর মতো থাকে, ইটস স্ট্যান্ডার্ড। যখনই এর এক্সিড করবে এই ভ্যালুটাকে, তখন সেটি ডেঞ্জারাস বা সেটি পলিউটেড আমরা বলছি। সো আমরা ওভারঅল যে জিনিসটা বুঝতে পারলাম, যে অর্গানিক, যখনই আমরা অ্যামোনিয়াম বা নাইট্রেটের পরিমাণ পলিউটেড, অর্থাৎ পানির মধ্যে বেশি আসতেছে, তার মানে কি হচ্ছে, সেখানে এলজি, তাতে র্যাপিড গ্রোথ হচ্ছে। একটা নতুন এখানে একটা লিমিটিং ফ্যাক্টর এরাইজ হচ্ছে, এবং দ্রুততম সময়ে সেগুলো আবার কি গ্রোথ ইউজ হচ্ছে, এবং ইউজ হওয়ার পরে তারা আবার খুব অল্প সময়ে তারা আবার মৃত্যুবরণ করতেছে, যত তাদের লাইফ সাইকেলটা খুব কম। এখন এই যে হিউজ পরিমাণে এলজি, এগুলোকে মৃত্যুবরণ করলে পানির মধ্যে, তাহলে সেগুলোকে ডিকম্পোজ তো হতে হবে। ডিকম্পোজার্স অর্থাৎ ব্যাকটেরিয়া সেখানে আবির্ভাব হচ্ছে হিউজ পরিমাণ। এটি হওয়া মানে হলো যে সেখানে একটা, বুঝতে পারছি যে অক্সিজেনের একটা ডিমান্ড হিউজ বেড়ে যাচ্ছে। অক্সিজেন ডিমান্ড বেড়ে যাওয়ার মানে হলো ডিজলভ
যে অক্সিজেন আছে সেটির পরিমাণ কমে যাওয়া, অর্থাৎ কন্ডিশনটা অ্যারোবিক থেকে অ্যানারোবিক হয়ে যাওয়া। এবং এর ফলে যখন অক্সিজেন নেই পানি, তখন যে সকল পানির মধ্যে যে সকল ফ্লোরা বা কণা আছে তার সকলে মারা যাচ্ছে। এট দ্য সেম টাইম নাইট্রেটের পরিমাণ যদি আরো বেশি কনসেন্ট্রেট বাড়তে থাকে, লেভেল বাড়তে থাকে, তখন সেটি স্টোমাক ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো দিস ইজ দ্য ওভারঅল ইউট্রোফিকেশন অ্যান্ড দ্য ফ্লো চার্ট অফ ইউট্রোফিকেশন। এটা বুঝতে কারো সমস্যা আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই যে আমি ইউট্রোফিকেশনটা পড়াচ্ছি সামি, তো তোমার বুঝতে কোনো সমস্যা বা তোমাদের কারো কোনো রেসপন্স পেলে না আমার স্যার। ওকে, জিনিসটা বুঝতে পেরেছো? ফাইন। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে নাইট্রোজেন ফিক্সেশন করতে গেলে যে ইউট্রোফিকেশন হচ্ছে, যত কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবো, ওয়াটার পলিউটেড হচ্ছে। ওয়াটার শুধু ওয়াটার পলিউটেড হচ্ছে না, আমাদের জীবন, মাছ, যে যে সকল পানির নিচে যে সকল উদ্ভিদ এবং প্রাণী আছে তারা সবাই মারা যাচ্ছে। এবং এখানে ওই পানি যদি আমরা খাই, আমরাও মৃত্যুবরণ করতে পারি বা বিভিন্ন ধরনের জটিল রোগ হচ্ছে। এখন তাহলে আমাদের উপায় কি? ফিউচার আমাদের ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন কি তাহলে আমরা করবো না? আমরা কি ভাত খাবো না? আমরা কি রাইস প্রোডাকশন সহ এগ্রোনমিক ক্রপস চাষাবাদ করবো না? তাহলে তো দুর্ভিক্ষ দেখেন। তাহলে এটি সিনথেটিক ফার্টিলাইজার মেড বাই কনজিউমিং লট অফ ফসিল এনার্জি, সো ফুড উইল বিকাম মোর এক্সপেন্সিভ টু প্রডিউস। যদি ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশনের উপর আমরা এটি এই অবস্থা চলতেই থাকে, তাহলে কিন্তু এটি ভয়াবহ রূপ আকার ধারণ করবে। আহ আমরা তাহলে আমাদের এখন কি করা দরকার? So we need for synthetic fertilizer can be reduced by cultural, different cultural practices মাধ্যমে কিন্তু আমরা এই সিনথেটিক বা কেমিক্যাল ফার্টিলাইজার পরিমাণটা কমিয়ে আনতে পারি। Avoiding the use of soluble fertilizers in sandy soil এর ক্ষেত্রে prevents leaching ইত্যাদি আমরা করতে পারি। এটি একটি গুড প্র্যাকটিস। অথবা রটেটিং ক্রপস পারমিটস দ্য সয়েল টু রিকভার ফ্রম নাইট্রোজেন হাঙ্গার, স্পেশালি হুইট। এই যে যেগুলো আছে, আমরা রটেটিং ক্রপস হিসাবে সেগুলোকে দিয়েও নাইট্রোজেন কিছুটা মানে তার রিকোয়ারমেন্টটাকে আমরা কমিয়ে আনতে পারি। নাইট্রোজেন ফিক্সার্স, অর্থাৎ এটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা গ্রিন ম্যানুরিং করতে পারি, অথবা যা নাইট্রোজেন লিগুমসি ক্রপস গুলো বেশি বেশি করে আমরা সেটা চাষ করি। কারণ তাহলে দেখেন সে 50% অলমোস্ট। প্লাউইং এয়ারেজ দ্য সয়েল অ্যান্ড রিডিউস দ্য ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ প্লাউইংটা আমরা খুব যদি বেশি বেশি করি তাহলে ডিনাইট্রিফিকেশন রিডিউসটা হতে পারে। ড্রেনিং ওয়াটার লক সয়েল অলসো হেল্প রিডিউস ডিনাইট্রিফিকেশন। যেখানে জলাবদ্ধ পানি আছে সেখানে যদি আমরা ড্রেন আপ করে দিই, তাহলে কিন্তু আমরা অনেক আহ, এই ধরনের সুবিধা পেতে পারি। তাহলে যে রিটার্ন টু দ্য অ্যাটমসফিয়ার ডিনাইট্রিফিকেশন, নাইট্রেটস and nitrites can be used to source of oxygen for pseudomonas bacteria. ওকে, আমরা সেটি করতে পারি। favorable condition, cold waterlogged soils, এটি খুব ইফেক্টিভ। আর হলো liver's oxygen used as an electron acceptor, so oxidized organic molecules যেমন গ্লুকোজ হতে পারে। These microbes are there for heterotrophs, so আমরা ঠিক এইভাবেও চিন্তা ভাবনা করতে পারি। এখন এটি ওভারঅল যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি, এই স্লাইডটি হলো আমাদের যে নাইট্রোজেনের যেটা আমি আলোচনা করছি, একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এটা দেখে কি কিছু তোমাদের ধারণা হচ্ছে কি? এনিবডি, কারো কোনো ধারণা? এই ছবি দেখে কিছু লিখো বা এরকম কিছু বলো। কেউ কিছু বুঝতে পারছো এতে? স্যার, নাইট্রোজেনের সোর্স কি কি আর কোথায় কোথায় যাচ্ছে? আহ তানজিলা কাছাকাছি গেছো, বাট
বেসিক্যালি নাইট্রোজেন সাইকেল। না, এটি নাইট্রোজেন সাইকেল নয়। ঠিক আছে, বেসিক্যালি দেখো যে মানে আমাদের অ্যাটমসফিয়ারে মানে এটার একটা হিসাব নিকাশ নাইট্রোজেনের নেট, আমরা যেটাকে বলে যে নেট, কি বলবো যে ইউজ, আমরা কতটুকু আছে কতটুকু ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখো যে অ্যাটমসফেরিক নাইট্রোজেনে আমাদের জিটি মানে হলো গিগাটন আছে। এটি আমরা যখন এমবি বলি বা জিবি, সেখানে গিগাটন। কত গিগাটন বলতে পারবা কেউ এটা থেকে? 400 কোটি স্যার। 400 কোটি। 40 কোটি। হ্যাঁ, কি বললা? 40 কোটি। 400 কোটি, 400। 400 কোটি গিগাটন। ঠিক আছে, তাহলে এই যে 400 কোটি গিগাটন অ্যাটমসফিয়ারের মধ্যে আছে। ইন্টারেস্টিং বিষয় যে তার মধ্যে আমরা কতটুকু সয়েল অর্গানিক নাইট্রোজেনে কতটুকু ব্যবহৃত হচ্ছে? মাত্র 9500 গিগাটন। অর্থাৎ এখান থেকে এই যে অ্যামোনিফিকেশন, অ্যামোনিয়াম নাইট্রিফিকেশন, নাইট্রেস, এই যে সাইকেলটাকে আমরা যেটাকে নাইট্রোজেন সাইকেল বলতেছি, এই সাইকেলটাকে কমপ্লিট করতে পারি। এখান থেকে যে নাইট্রোজেন আমরা পাচ্ছি, সেটা সয়েল অর্গানিক নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা সেই অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন কতটুকু? মাত্র 9500 গিগাটন পাবো। আরো ইন্টারেস্টিং বিষয়, প্লান্ট প্রোটিন তৈরিতে সেখান থেকে মাত্র আমরা 3500 গিগাটন ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর সমুদ্রের মধ্যে ডিজলভ অবস্থায় আছে 6000 গিগাটন, আর সেডিমেন্টে একদম তলানিতে পড়ে আছে 10 গিগাটন। তা তোমরা বুঝতে পারছো 400 গিগাটন কোথায় অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন আছে? আর আমাদের তাহলে ইউজেবল কতটুকু বলো দেখি, কে বলতে পারবো? তো 9500 গিগাটন যেটা আছে সয়েল অর্গানিক নাইট্রোজেন। 95 না, 9500। সেটিতে সয়েল অর্গানিক নাইট্রোজেন বিভিন্ন ফরমেশন করতেছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোজেন ডিনাইট্রিফিকেশন, যে নাইট্রোজেন সাইকেলটাকে সে অব্যাহত রেখেছে। বাট আমাদের প্লান্ট কতটুকু নিতে পারছে? মাত্র 3500 গিগাটন। তো এটি হলো আমাদের একেবারে নেট ইউজ, যে নাইট্রোজেনের নেট ইউজের একটা প্রবাহ চিত্র, বা এটা একটা তথ্যচিত্র, বা যেটাই বলো না কেন, যা সেখানে তথ্যবহুল একটি স্লাইড দেখানো হয়েছে। তো এটি দ্বারা আসলে সামারে কি দাঁড়ালো? তাহলে সামারিতে কি হচ্ছে? তার মানে অ্যাটমসফিয়ার অনেক বেশি পরিমাণে নাইট্রোজেন আছে, কিন্তু খুব কম পরিমাণেই হচ্ছে যে প্লান্ট সেখান থেকে আপটেক করতে পারে। তার মানে লসটা হচ্ছে হিউজ, অথবা আমরা, আমাদের সে সক্ষমতা নেই, তাই তো? তাই না? জি স্যার। বিষয়টা তো তাই। সো দেখো যে কিছু নাইট্রোজেন মাটিতে আবার যুক্ত হচ্ছে, এখানে অ্যাটমসফিয়ার ফিক্সেশন, যে থান্ডারিং দেখানো হয়েছে বিভিন্ন ভাবে, বাইরে এগুলো কিন্তু যুক্ত হচ্ছে মাটিতে। বাট হোক না কেন, এতে তো অনেক ধরনের লস, নাইট্রোজেনের লসে তো শেষ নেই। আমি তো তোমাদের তো লাস্ট ক্লাসে তো দেখিয়েছি যে কত ধরনের লস আছে, তাই না? এখানে ডিনাইট্রিফিকেশন হচ্ছে, নাইট্রেট পলিটেড হচ্ছে, অ্যামোনিয়াম পলিটেড হচ্ছে, এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে যেটাকে আমরা বলছি যে অ্যামোনিয়া ভলাটিলাইজেশন হচ্ছে, লিসিং হচ্ছে, রান অফ হচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে, মানে লসের কোনো শেষ নেই, নাইট্রিফিকেশন। সো দিস ইজ দ্য ওভারঅল অ্যাবাউট দ্য নাইট্রোজেন। নাইট্রোজেন সম্বন্ধে এটা ছিল আমার ওভারঅল তোমাদের একটা পড়ার অংশ। তো
এই হলো নাইট্রোজেন। এখন ওভারঅল নাইট্রোজেন সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। ড্রয়িংটা কি ইম্পর্টেন্ট স্যার এটা? এটা ড্রয়িং এর চেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার মেমোরিতে নেওয়া আর কি। ঠিক আছে, আচ্ছা। তোমাদের মেমোরিতে নিতে হবে যে হোয়াট হ্যাপেন্ড, কি অবস্থায় আছি, আমাদের কতটুকু সম্ভাবনা আছে। এখন তোমরা বড় বড় একজন নোবেল লরেট হতে পারো যদি এমন কিছু আবিষ্কার করতে পারো যে এখানে 3500 গিগাটন প্লান্ট প্রোটিনের জায়গায় সেখানে তোমরা তার ডাবল 7,000 বা 10,000 বা তারও বেশি মোর দেন প্লান্টে তোমরা আপডেট করা দিতে পারছো। তো এটা একটা নোবেল ওয়ার্ক হয়ে যাবে ব্যাপক, তাই না? ইউট্রোফিকেশনের ফ্লো চার্ট এটা কোনটা স্যার? কোনটা দিব আর কি? কোনটা মানে পুরোটাই মিলে তো একটা, আমার এখানে তো স্ক্রিনে তো আর একবারে ধরে না দেখে তোমার তিনটা স্লাইড মিলে একটা। ও। আমি আবারও বলি, এই যে দেখাচ্ছি, শুরু করতেছি, এই যে এখান থেকে শুরু হলো, তাই না? জি স্যার। এটা তো আর মানে একদম যদি ছোট করে দেখাতে পারতাম তাহলে তো তোমরা কিছুই বুঝতে না। এটাকে পার্ট পার্ট করে আমি দেখাচ্ছি তিনটা স্লাইডে। তুমি ও। হ্যাঁ, কন্টিনিউশনটা তুমি দেখো, যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু আবার শুরু হয়েছে পরের স্লাইডে। যেমন জি এখানে স্যার। দেখো, ডিকম্পোজ বা ব্যাকটেরিয়া ডিকম্পোজার যারা ইনক্রিজ ইন নাম্বার, দেখো নেক্সট স্লাইডে কি এখান থেকে শুরু হয়েছে না? জি স্যার। তারপরে যে কি হচ্ছে পরবর্তীতে, দেখো যেখানে শেষ হচ্ছে আবার সেখান থেকে তারপরে স্লাইডে দেখো আবার যে ডিজলভ অক্সিজেন কমে যাচ্ছে। কমে গেলে মানে কি এই ঘটনা, এই তো অর্থাৎ ও। তিনটা স্লাইড মিলে একটা হলো ফ্লোচার্ট জি ইউটিউব। স্যার। আর খাতায় লেখার সময় তো আমরা একসাথে লিখবো স্যার তিনটা? তুমি তো কন্টিনিউ করবে এক পেজের মধ্যে। জি স্যার। জি স্যার। এটা তো আর ডিফারেন্ট পেজে তো ফ্লোচার্ট হয় না। আর আজকের লেকচারের মধ্যে কি তাহলে শুধু ইউটিফিকেশনটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? ইউট্রোফিকেশন শুধু ইম্পর্টেন্ট? অবশ্যই এটা একটা খুবই ইম্পর্টেন্ট থিং। আহ এছাড়াও আমি যেটি বললাম যে ওই যে কিছু বিএনএফ, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার্স কিভাবে কাজ করে, অথবা এই যে সিনথেটিক ফার্টিলাইজার, সিনথেটিক ফার্টিলাইজার কিভাবে উৎপাদিত হয় ইন্ডাস্ট্রিতে, অথবা এর ফলে যে কি কি কিরকম একটা বিরূপ প্রভাব পড়ছে, প্লাস এখান থেকে উত্তরণের উপায় কি, অর্থাৎ ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যেটি আমি তোমাদের আলোচনা, ওভারঅল যে ম্যানেজমেন্ট নাইট্রোজেন। কারণ এই নিউট্রিয়েন্টটাকে সবচেয়ে আমরা মেজর ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলছি, র্যাঙ্কিং এ 1 নম্বর, কিন্তু এর লস সবচেয়ে বেশি। তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কৃষক থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। কৃষক শুধু এই ইউরিয়া ফার্টিলাইজার কিনতে কিনতে অবস্থা খারাপ। তোমাদের তো কোনো ধারণা নেই 1 কেজি ইউরিয়ার দাম কত। এনিবডি হ্যাভ আইডিয়া? 27 টাকা। 28 টাকা স্যার এখন। কত? 28 টাকা স্যার, 28 টাকা। 28 টাকা। তো স্যার মানে সাবসিডি দিয়ে 28 টাকা স্যার, বাংলাদেশ সরকারি সাবসিডি খেতে দেওয়ার। অর্থাৎ এক্স্যাক্টলি, হ্যাঁ, রাকিবুল যেটা বলছে আমি তার সাথে একদম এগ্রি করছি। 27, 28 টাকা, 30 টাকা যাই বলো না কেন, এটা কোনো জাস্ট একটা টোকেন মানি নেয় সরকার। ঠিক আছে, মানে যে পরিমাণ, যে দাম ফার্মার্স দেয় তার চেয়ে 2 গুণ 3 গুণ বেশি দামে কিনা আছে। আনবিলিভেবল। ঠিক আছে, সো এটা যদি আমাদের মতো এরকম গরিব দেশের গভর্নমেন্ট পলিসিতে যদি এটা না থাকতো, এই ভর্তুকিটা যদি না থাকতো, কৃষকরা একদম হয়ে যেত। তাহলে এই যে হিউজ অ্যামাউন্ট, তোমাদের কোনো ধারণা আছে যে রাইস ফিল্ডের ক্ষেত্রে 1 হেক্টর জমিতে কতটুকু আমরা ইউরিয়া প্রয়োগ করি, অথবা নাইট্রোজেন ফার্টিলাইজার হিসেবে? 250, 250 থেকে 300 এরকম স্যার। 250 থেকে 300 কি কেজি কেজি পার পার হেক্টর। কেজি পার হেক্টর? আচ্ছা,
একমত এটা বললা, বাট সেখানে নাইট্রোজেন সোর্স হিসেবে কতটুকু পাবে? অলমোস্ট 50%, তাই না? জি স্যার, 46%। 46%, মানে 50% একটু কম। তো তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা। 50% আমরা দিচ্ছি কতটুকু, তার 50%-এর কম নাইট্রোজেন থাকতেছে, সেটার আবার 50%-এর মতো লস হচ্ছে। তোমরা বুঝতে পারছো? ইজ ইট মানে বিলিভেবল যে যা নাইট্রোজেন দরকার তার ইউজ ডাবল পরিমাণ আমাকে কিনতে হচ্ছে, অন্যান্য র মেটেরিয়ালস বা কেরিয়ার মেটেরিয়ালস বা যাই থাক না কেন। পরবর্তীতে সেটা যখন আমরা অ্যাপ্লাই করছি, তার 50%-এর মতো আবার প্লান্ট ক্যান্ট আপটেক, রিকভারি করতে পারে না, যেটাকে তোমরা অ্যাগ্রোনমি দেখলো পড়িয়েছে তোমাদের নাইট্রোজেন ইউজ এফিসিয়েন্সি, শুনেছো? জি স্যার। এটা হলো সেই জিনিস, নাইট্রোজেন ইউজ এফিসিয়েন্সি। আচ্ছা, ওকে। তো এই হলো মোটামুটি আমার ওভারঅল নাইট্রোজেন। তো কারো কোনো প্রশ্ন আছে নাকি, বলো। ওভারঅল টোটাল অ্যাবাউট মাই নাইট্রোজেন লেকচার। ফাইনাল পরীক্ষা আপনার পার্ট থেকে টোটাল কয়টা কোশ্চেন থাকবে? এই তো জটিল প্রশ্ন করে ফেলবো। কয়টা থাকলে তোমরা খুশি হবে তানজিলা? স্যার 2-3টা। স্যার মাত্র 2 দুই? সেট। 2 সেট? হ্যাঁ। ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। বেশি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। ইম্পর্টেন্স তুমি বুঝতে পারতেছো না, নাইট্রোজেন র্যাঙ্কিং তোমাকে বুঝতে হবে তো। এখানে জিঙ্কের বেশি ইম্পর্টেন্স আছে নাকি নাইট্রোজেন ফসফরাসের ইম্পর্টেন্স বেশি? বলো। নাইট্রোজেন নাইট্রোজেন ফসফরাস। স্যার, নাইট্রোজেন ফসফরাস, এনপিকে। হ্যাঁ, তাহলে আহ, আমাদের সিলেবাসটাকে কাভার করে প্রশ্ন করা হয়, ইটস রাইট। এটা কেন করা হয়? এটি করা হয় মূলত যেহেতু এ সেট বি সেট প্রশ্ন থাকে, এবং এখানে আমাদের প্রায় কমপক্ষে এ সেটের 14 থেকে 15 16টা, অথবা আবার 28 30টা, কমপক্ষে 30 35টা প্রশ্ন লাগে। আর 30 35টা প্রশ্ন করতে গেলে তুমি বুঝতেই পারছো যে আমাদের সিলেবাসকে তখন আমাদের টাচ দিতে হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা যে জিনিসটি যে আলোচনা করলাম, তাহলে নাইট্রোজেন থেকে, নাইট্রোজেন সম্বন্ধে তোমরা জানলো যে আমাদের কৃষিতে নাইট্রোজেনের ব্যবহার, এর ডেফিসিয়েন্সি সিমটম কি, বা হোয়াট ইজ দ্য ফাংশন অফ নাইট্রোজেন for plant requirement, what is the deficiency symptoms, it's a very important thing, and what kind of forms of nitrogen. There are two types. I already mentioned inorganic forms and organic forms. And then there are so many losses or nitrogen availability are totally depend on either mineralization or mechanism, or different forms like is a temporary loss or permanent loss. So there are so many temporary losses, such as uh, কি বলতে পারবা, কি সেটা ছিল? টেম্পোরারি মিনারেল, লস স্যার। হ্যাঁ, মিনারেলাইজেশনের জাস্ট অপোজিট। ইমোবিলাইজেশন, ফিক্সেশন ইন ক্লে মিনারেলস। হ্যাঁ, ওকে, রাইট, immobilization. Okay. So, and there are several steps for mineralization. I already mentioned aminization, aminification, and nitrification, right? And then the permanent loss, especially denitrification, nitrification, ammonia volatilization, and so on. হ্যাঁ, এবং এরপরে হলো নাইট্রোজেন লস, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, স্পেশালি denitrification. What happened? What is the uh, who are the uh, মানে এখানে কারা এখানে ভূমিকা রাখে আর কি, যে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া or microorganisms,
ammonia volatilization, the mechanism, okay, nitrogen cycle, okay, and list of important nitrogen fertilizers with their percentage, okay, and then today I already mentioned especially uh, PNF, biological nitrogen fixation, what the fixers, how they fix, and what is the industrial nitrogen fixation, how it produced, and then what is the water polluted uh, occurred due to excessive use of nitrate and ammonium, and then it's called especially eutrophication. It's very important with the flowchart. That's all. Okay. জি স্যার। এটা যদি হয়ে থাকে সো আমার এই নোটটা তোমরা এখানে গুগল ক্লাস করতে এটা ক্লিক করলে এখনই পেয়ে যাবে। ঠিক আছে। ওকে। জি স্যার। ওকে, তাহলে তোমরা কিন্তু আমি কিন্তু নোটপত্র সহ দিয়ে ফেললাম। ওকে, নেক্সট মে আই প্রসিড দ্য নেক্সট লেকচার। আমি কি এখন নাইট্রোজেন শেষ করে এখন ফসফরাসে যেতে পারি? জি স্যার। জি স্যার। স্যার জান স্যার। ওকে, তাহলে আমরা আহ, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। নেক্সট গোয়িং টু দ্য নেক্সট session, and then phosphorus. দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমাদের ফসফরাসের স্পেশালি অকারেন্স, ফিক্সেশন এন্ড অ্যাভেলেবিলিটি। তার আগে বলি যে দেখো এখানে আমাদের সিলেবাসে ছিল নাইট্রোজেনের অকারেন্স, নাইট্রোজেন ট্রান্সফরমেশন, প্রসেসেস অফ নাইট্রোজেন লস, নাইট্রোজেন সব কিন্তু কভার করেছে, রাইট? জি স্যার। আচ্ছা, ফসফরাস এটি আবিষ্কারকের নাম তোমরা মনে হয় অনেকে জানো, অনেকে জানো না। জার্মান অ্যালকেমিস্ট, তার নাম হলো হেনিং প্ল্যান্ট। কত সাল আগে? 1669। ঠিক আছে, অনেক আগে। এটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যে যেটার নাম হলো ফসফরাস, নেম প্ল্যানেট ভেনাস, and is derived from the Greek word light carry. অর্থাৎ রাফলি যদি আমরা এটাকে ট্রান্সলেট করি যে লাইট ব্রিঞ্জার আর লাইট ক্যারিয়ার যে এলিমেন্ট, সেটার নামে হলো ফসফরাস। কি মনে থাকবে? এবং তোমরা দেখো যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে যদি তোমরা সার্চ করে দেখতে পাবে স্পেলিং অফ দ্য এলিমেন্ট ইজ ফসফরাস, দ্য ওয়ার্ড ফসফরাস। ঠিক আছে, অর্থাৎ from the Pg plus valency. So just as sulfur from sulfurous and sulfuric compounds and phosphorus form phosphorus compound, যেমন ফসফরাস অ্যাসিড, যেটাকে ভ্যালেন্সি P5 দ্বারা প্রকাশ করছি, ফসফরিক কম্পাউন্ডস যেমন ফসফরিক অ্যাসিডস অ্যান্ড ফসফেটস। ঠিক এইভাবে এসেছে।
তো এটি আমরা যদি বলি যে এটা একটা কেমিক্যাল এলিমেন্ট, যেটা সিম্বলকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, এবং এটা অ্যাটমিক নাম্বার 15, এবং এটি এলিমেন্টাল ফসফেট এক্সিস্ট টু মেজর ফর্ম। একটাকে আমরা হোয়াইট ফসফরাস নামে চিনি, আরেকটিকে বলি রেড ফসফরাস, বাট ইট ইজ দ্য হাইলি রিঅ্যাক্টিভ। The phosphorus is never found as a free element on Earth. কখনোই আমরা এয়ারের মধ্যে আর কোথাও আমরা ফ্রি আকারে পাবো না, যেহেতু এটা দ্রুততম সময়ে বিক্রিয়া করে ফেলে, রিঅ্যাক্টিভ। বেসিক্যালি আমরা দুটো ফর্ম পেয়ে থাকবো, একটাকে আমরা বলছি হোয়াইট ফসফরাস, দেন রেড ফসফরাস। ওকে। এবং পৃথিবীর ভূপৃষ্ঠে যদি আমরা চিন্তা করি যে আর্থ ক্রাস্ট অ্যাবাউট 1 gram per kilogram, compare copper at about 0.06 gram, with few exception, minerals containing phosphorus are the maximally oxidized states at inorganic phosphate rock. রক ফসফেটের নাম শুনেছো? জি স্যার। এটি হলো ফসফরাসের মূল হলো মানে র ম্যাটেরিয়ালস, ঠিক আছে? এবং এখানে খনি যে সকল দেশে আছে, শুধু তারাই এই এই সকল বিশ্বের সব জায়গায় সাপ্লায়ার। এখন কোনোদিন যদি তারা বলে যে আমি আর দিব না, আমরা কিন্তু পরের দিন থেকে এই ফসফরাস, ট্রিপল সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট আর আমরা এখানে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো। সো রক ফসফেট ইজ দ্য র ম্যাটেরিয়ালস ফর ফসফরাস। ফসফরাস একটা এই মেজর সোর্স। ওকে, মনে রাখার চেষ্টা করবো। এটি কেন এসেনশিয়াল ফর লাইফ? এটি যাদের জীবন আছে সেখানে ফসফরাসের এত ভূমিকা কেন? কারণ তোমরা জানো যে কম্পোনেন্ট, এটা হলো ডিএনএ, আরএনএ, এটিপি, ফসফোলিপিডের ক্ষেত্রে এটা একটা মেজর কম্পোনেন্ট, ঠিক আছে? Phosphate mines contain fossil because phosphate is the present in the fossilized deposit of animal remains and excreta. The vast majority of the phosphorus compounds mines are consumed as fertilizers. Okay? Phosphorus compounds, এটি ডিটারজেন্ট, পেস্টিসাইডস, নার্ভ এজেন্টস, এগুলো কাজে ব্যবহৃত হয়। এখন আমরা যদি আমাদের এগ্রিকালচারাল পয়েন্ট অফ ভিউতে প্লান্টের কথা চিন্তা করি, যে ফসফরাস থেকে আমরা বলছি এসেনশিয়াল প্লান্ট নিউট্রিয়েন্ট, ইট ইজ দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ওকে, অ্যান্ড এটাকে আমরা বলছি কি টু লাইফ, মানে জীবন, মানে এটা একটা চাবি। কারণ ইচ অ্যান্ড এভরি সেলে যার মধ্যে আছে কি আছে, phosphorus. There's no living organism can live without phosphorus. Besides, phosphorus present in the mitochondria, which is called the powerhouse. তাহলে ফসফরাস বেসিক্যালি আমরা যদি এতে গ্ল্যান্স বলি যে প্লান্টের ক্ষেত্রে ফসফরাসের তাহলে ফাংশনটা কি, যদি এটি আমরা অ্যাপ্লাই করি তাহলে প্লান্ট কি কি রেসপন্স করতে পারবে? সেল ডিভিশন, অবভিয়াসলি সেল ডিভিশনে সহায়তা করবে, রুট সিড ফরমেশন ডেভেলপমেন্টে সহায়তা করবে, প্রোটিন, অর্থাৎ তাহলে তো আর বাকি থাকবে কি, সব খুবই ইম্পর্টেন্ট। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, আমি এর আগে নাইট্রোজেনকে বলেছি যে ইটস মোবাইল নিউট্রিয়েন্ট বা এলিমেন্ট, বাট ফসফরাসের ক্ষেত্রে আমি বলবো ইটস ইজ দ্য সেকেন্ড, আমরা যেটাকে বলছি ক্রিটিক্যাল এসেনশিয়াল এলিমেন্ট। এই কথাটির মানে কেউ কেউ বলতে পারবে যে কেন এটাকে ক্রিটিক্যাল এসেনশিয়াল এলিমেন্ট বা ডাবল ক্রিটিক্যাল এসেনশিয়াল এলিমেন্ট বলা হয়? জি এটা স্যার। হচ্ছে পিএইচ উচ্চ যেটাই হোক না কেন, এটা ফিক্সেশনটা কমে যায় এই জন্য। আচ্ছা, অর্থাৎ এখানে দেখো যে নেচারে কিন্তু এটার পরিমাণটা খুবই কম, এটি একটি অন্যতম কারণ। আমি যেটি বললাম যে যেখানে বড় বড় মাইন বা খনি আছে, রক ফসফেট আছে যেসব দেশে, তারাই দেয়ার কি করে সাপ্লায়ার, ঠিক আছে? সো নেচারের পরিমাণটা কম এবং এটির অ্যাভেলেবিলিটি রেটটা খুবই কম, খুবই কম।
আরেকটি হলো যে খুব দ্রুত মাটির সঙ্গে কি হয়, ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, সো আমরা এই কারণে এটাকে ডাবল ক্রিটিক্যাল। এখন সোর্স গুলো আমরা চিন্তা করি যে ফসফরাসের সোর্স সয়েলের ইনঅর্গানিক, অর্গানিক সলিউশন, কমার্শিয়াল ফার্টিলাইজার, প্লান্ট রেসিডিউ থেকে আসতে পারে, ম্যানুর স্পেশালি প্লান্ট অ্যানিমাল স্মিতা বা তার ডেব্রিজ থেকে, হিউম্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড ডোমেস্টিক ওয়াস্ট। বাট আর্থ ক্রাস্টে এটা খুবই কম, অনলি 0.12% অফ টোটাল পি। এখন যদি রিজার্ভ বা অকারেন্স অফ ফসফরাসের কথা আমরা চিন্তা করি, নেচার, দেখো একটি তথ্যচিত্রে আমরা দেখেছি যে টোটাল রিজার্ভ পৃথিবীর মধ্যে 10⁻15 মেট্রিক টনস রিজার্ভ আছে হোল ওয়ার্ল্ডের মতো। আর তার মাত্র আটকাশে তার পরিমাণটা কত, ওই 10⁻15 মেট্রিক টনের মাত্র 0.12%। ওকে, আর হরাইজন টু হরাইজন বা সয়েল টু সয়েল এগুলো তো অলমোস্ট ইমোবাইল এবং এটি ভেরি করে আর কি। লিচিং ইজ অলমোস্ট নীল, এখানে কিন্তু কোনো ধরনের ফসফরাসের লিচিং হয় না। তাহলে ফসফরাসের হয় কি, ফিক্সেশন, সয়েলের সাথে ফিক্সড হয়ে যায়। এটি অ্যাভেলেবল ফর্ম থেকে আনঅ্যাভেলেবল ফর্ম। নাইট্রোজেনের ক্ষেত্রে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন ইজ এ বেনিফিশিয়ারি, এটি খুব ভালো যে প্লান্ট অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেন থেকে ধরতেছে, সেখান থেকে গাছ পাচ্ছে, গাছ থেকে মাটি পাচ্ছে, সো ইটস এ ভেরি বেনিফিশিয়ারি। বাট ফসফরাসের ক্ষেত্রে এই ফিক্সেশন মানে অ্যাভেলেবল ফর্ম থেকে আনঅ্যাভেলেবল ফর্মে ডিউ টু সয়েল পিএইচ। পিএইচ এর তারতম্যের উপরে একটু কম বেশি হলেই কিন্তু এই ঘটনাটা ঘটে যায় এবং ভয়ঙ্কর অবস্থা, মাটির মধ্যে আছে কিন্তু গাছ নিতে পারছে না। বিষয়টি কিরকম, আমরা অনেকেই বলি যে ডায়াবেটিস রোগের মতো, যে খাবার আছে কিন্তু সীমিত পরিসরে খেতে হবে, সে বেশি খেতে পারবে না। কম খেলে তার আরেকটা সমস্যা হবে, বেশি খেলে তার ইনসুলিন লেভেল, তোমরা তো জানোই এই বিষয়গুলো। সো এখন যদি আমরা মহাবিশ্বে বা আমরা চিন্তা করি যে আমাদের মহাবিশ্বে কি অবস্থা, রিসেন্টলি 2013 সালে অ্যাস্ট্রোনটস তারা ডিটেক্টেড যে ফসফরাস একটি গ্রহে পেয়েছে যেটার নাম হলো ক্যাসিওপিয়া এ। was confirmed that this element is produced in supernova as a byproduct of supernova nucleosynthesis. This phosphorus to iron ratio in material from supernova remnant, ঠিক আছে, এটি মিল্কি ওয়ে জেনারেল এখানে পাওয়া গেছে। আমরা যদি এট এ গ্ল্যান্স বলতে চাই যে তাহলে ল্যান্ডে কতটুকু আছে আর ওশেন সমুদ্রের মধ্যে, ল্যান্ডের মধ্যে সয়েলের মধ্যে 96 থেকে 160, এটার সাথে টাইমস 10⁻12 কেজি আমাদের মাল্টিপ্লাই করতে হবে, এই পরিমাণে আছে। মাইনারেবল রকের মধ্যে আছে 19, আর বায়োটার মধ্যে 2.6। ওশেনে ফ্রেশ ওয়াটারে আছে খুবই কম, 0.09। সেডিমেন্টে আছে সবচেয়ে বেশি, 8,40,000 টাইমস 10⁻12 কেজি। ডিজলভ অবস্থাও আছে অনেক, 80, বায়োটাতে পরিবর্তন। So these are the land এবং ওশানে আমরা পি এর এই অবস্থা। It is not found free in nature, আমরা কখনো দেখি যে এটি many minerals usually as phosphate, ফসফেট রক, যেটিকে রক ফসফেট, যেটিকে আমরা বলি অ্যাপাটাইট, চিপ কমার্শিয়াল সোর্স অফ দিস এলিমেন্ট। According to the US Geological Survey, about 50% of the global phosphorus reserve are in the Arab nation. আমাদের মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু 50% রিজার্ভ আছে অ্যাপাটাইট হিসাবে ফসফরাস। লার্জ ডিপোজিটস অফ অ্যাপাটাইট আর লোকেটেড কোথায় কোথায় আছে, চায়নাতে আছে, রাশিয়াতে আছে, মরক্কো, ফ্লোরিডা, তিউনিসিয়া, এসব জায়গায়। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের বাংলাদেশ মেইনলি কোথা থেকে এই রক ফসফেটটা কালেক্ট করে থাকে খুব চড়া দামে।
বেসিক্যালি হচ্ছে মরক্কো, তোমরা নাম শুনবা যে রক ফসফেটে মেটিন, মরক্কো অথবা টিউনিসিয়া, তোমরা নাম শুনে থাকবে। এই দুটি দেশ থেকে আমাদের বেশিরভাগ নিয়ে আসা। আচ্ছা, আমরা যদি এখন ফর্মস, ফসফরাসের বিভিন্ন ধরনের, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে পড়েছিলাম ইনঅর্গানিক ফর্ম, অর্গানিক ফর্ম, তো এখানে ইনঅর্গানিক ফর্মস অফ পি আমরা দেখেছি যে inorganic forms of P remain oxides, hydroxide, chloride, carbonates of iron, aluminum, calcium, magnesium, manganese, silica. These are more than, অর্থাৎ বলতে পারি যে 200 কমপ্লেক্স ইনঅর্গানিক ফর্মস অফ ফসফরাস প্রেজেন্ট ইন সয়েল। একটি দুটি নয়, 200-এর উপরে কমপ্লেক্স। কিভাবে? অক্সাইড, আয়রন, অ্যালুমিনিয়াম অথবা হাইড্রোক্সাইড বা ক্লোরাইড এরকম ফর্মে থাকে। The major portion of the inorganic present in the soil কি ফর্মে থাকে? অ্যাপাটাইট, অ্যাপাটাইট ফর্ম। তাহলে এটি গেল আমাদের কমন ইনঅর্গানিক ফসফরাস কন্টেনিং মিনারেলস। তার হলো কেমিক্যাল ফর্মুলা এখানে দেওয়া আছে। ফ্লোরোঅ্যাপাটাইট, ক্লোরোঅ্যাপাটাইট, কার্বনেট অ্যাপাটাইট, হাইড্রোক্সি অ্যাপাটাইট, অক্সি অ্যাপাটাইট, ট্রাইক্যালসিয়াম ফসফেট, অক্টাক্যালসিয়াম ফসফেট, ডাইক্যালসিয়াম ফসফেট, মনোক্যালসিয়াম। So these are the peak containing minerals inorganic, এবং এটি কিন্তু ইকুয়েশনে দেখো ইন অর্ডার অফ ইনক্রিজিং সলিবিলিটি, সলিবিলিটি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এখন তোমাদের পরীক্ষায় খাতায় যদি আসে যে ফ্লোরোঅ্যাপাটাইটের পরে হাইড্রোক্সি অ্যাপাটাইট, তারপরে দিলা হলো তোমার ক্লোরোঅ্যাপাটাইট, তারপর দিলা অক্সি, তারপর দিলা অক্টা, তারপর ডাইক্যালসিয়াম, মনোক্যালসিয়াম, হবে না। ইউ হ্যাভ টু মেনটেন ইন অর্ডার অফ ইনক্রিজিং সলিবিলিটি or in order of decreasing solubility। তোমাকে যে কোনো উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে তোমার লিখতে হবে, এটা কোনো সিকোয়েন্স ব্রেক করা যাবে। ওকে, মাইন্ড ইট। এছাড়া আরো কিছু কমন ইনঅর্গানিক ফসফরাস কন্টেনিং মিনারেলস আছে, যেটি মোর কমন ইন নেচার, স্পেশালি স্ট্রেনজাইট, ভেরিসাইট, ব্রুসাইট, স্ট্রোভাইট, রাইট, অভেরাইট, ভিভিনাইট। These are other common inorganic phosphorus containing minerals. Organic মোনোঅ্যামোনিয়াম ফসফেট, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এগুলো হবে না? monoammonium phosphate, diammonium phosphate, this is not the inorganic form of pig containing। সেটা তো হলো তোমার, আমরা ডিএপি যেটাকে বলতেছো তোমরা, তাই না? জি স্যার। ডিএপি বা এমওপি যেটাকে বলতেছো, এটি তো কম্বিনেশন, কম্বাইন্ড আছে। হ্যাঁ, এখানে তোমার নাইট্রোজেনও আছে, ফসফরাসও আছে, বাট দিস ইজ নট দ্য ইনঅর্গানিক ফর্ম। কারণ এখানে আমি কি বলেছি যে মেজর সোর্স হলো, মেজর ফর্ম হলো অ্যাপাটাইট ফর্ম। সেটি বিভিন্ন ভাবে হতে পারে, আমি তোমাদের যেটি দেখিয়েছি, আইদার অক্সাইড, হাইড্রোক্সাইড, ক্লোরাইড, কার্বনেটস, এগুলোর সাথে সংযুক্ত থাকতে পারে। আর অর্গানিক ফর্মের মধ্যে, হ্যাঁ বলো। স্যার, সোর্স অফ মোর কমন ইনঅর্গানিক ফসফরাসটা যদি আসে, তখন কি হুম হচ্ছে যে মানে দুইটা স্লাইড, আগের স্লাইড পরের স্লাইড দুইটাই ফর্মুলা সহ লিখতে হবে? হুম দুইটা স্লাইডে লিখতে হবে স্যার? এটি হলো কমন ইনঅর্গানিক ফসফরাস, এটি হলো ডিপেন্ডস অন মার্স। তোমরা মার্স দেখো যে কিরকম আছে, নিজেরাই বুঝতে পারবে যে কতটুকু লেখা উচিত, তাই না? মানে যত গুড় বা যত চিনি তত মিষ্টি, এটা তো জানোই তোমরা। ওকে, অর্গানিক ফর্মস অফ পি, দেয়ার আর সাম মোর কমন অর্গানিক। একটিকে আমরা বলছি ফসফোলিপিড। এটা টোটাল অর্গানিক পি মাত্র 1 থেকে 2 ppm, সরি 1 থেকে 2%। মেজর পার্ট হলো ফসফোপ্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং তার যে অন্যান্য যে ডেরিভেটিভস, এটাই হলো টোটাল অর্গানিক পি এর 17 to 65%। সুগার ফসফেট ও ফসফো রিলেটেড সুগার, এটি 16% টোটাল অর্গানিক পি। আরেকটি হলো ইরোসিডল ফসফেট এন্ড ফাইটিন, এটিও 5 থেকে 50, ওয়াইড রেঞ্জ টোটাল অর্গানিক পি। বাট একটি ফুটনোট এখানে আমি উল্লেখ করেছি যে দিস অ্যামাউন্টস আর ভেরিয়েবল সিন্স দে রিমেন উইথ আদার অর্গানিক।
More organic matter content of soil remain, more organic P. Then average about 20 to 50% organic P present in peat and mud soil এর মধ্যে আছে। Okay? So these are the organic forms of P. মনে রাখার চেষ্টা করুন। এরপর আরেকটি ফর্ম সলিউশন ফর্ম অথবা আয়নিক ফর্ম অথবা অ্যাভেলেবেল ফর্ম। গাছ যে ফর্মে নিয়ে থাকে 3 ফর্মে নিতে পারে, প্রাইমারি অর্থোফসফেট, সেকেন্ডারি অর্থোফসফেট এবং ফসফেট। তোমরা প্রায় ভুল করে আমরা যখন প্রশ্ন করি যে গাছ কি ফর্মে ফসফরাস পাইতেছে, তোমরা এক বাক্যে বলে দাও ফসফেট। দিস ইজ দ্য রং অ্যান্সার। 3 ফর্মে নিতে পারে, আইদার প্রাইমারি অর্থোফসফেট, সেকেন্ডারি অর্থোফসফেট অর ফসফেট। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য সলিউশন ফর্ম অর আয়নিক ফর্ম অর অ্যাভেলেবেল। এবং এই যে বললাম যে 3টি ফর্ম আছে, এটি তো আসলে কনসেন্ট্রেশন আর ভ্যারিড বাই দ্য সয়েল পিএইচ এর সাথে সম্পর্ক। একটা এক্সাম্পল দেখো, স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। যখন সয়েল পিএইচ 4 থেকে 8 এরকম একটা রেঞ্জের মধ্যে থাকবে, দেন প্রথমে হলো প্রাইমারি অর্থোফসফেট, দেন সেকেন্ডারি অর্থোফসফেট, রিমেইন এজ দ্য ফসফেট। অ্যাসিড সয়েলের ক্ষেত্রে যদি লেস দেন 6 থেকে 7 পিএইচ এ হয় সয়েল নিচে, তখন মোর কি হচ্ছে প্রাইমারি অর্থোফসফেট রিমেইন। আর যখন অ্যাসিড টু নিউট্রাল, দ্যাট মিনস 6 থেকে 7 এর উপরে, তখন সে সেকেন্ডারি অর্থোফসফেট। আর যখন অ্যালকালি সয়েল কন্ডিশনে অর্থাৎ পিএইচ 8 অর মোর দেন 9, তখন সেটি ফসফেট হবে। ওকে, তাহলে বি কেয়ারফুল, তোমরা মনে রাখবা যে কখন গাছ সেটি প্রাইমারি অর্থোফসফেট আকারে নিচ্ছে, যে 6 এর নিচে যখন পিএইচটা থাকে। আর 6 থেকে 7 এর মধ্যে থাকলে তখন সেটি হলো সেকেন্ডারি অর্থোফসফেট। আর 8 এর উপরে বা 9 এর উপরে তখন সেটি হলো ফসফেট পর্বে। সো আমাদের বাংলাদেশে যে সয়েল পিএইচ জেনারেলি ভ্যারিস 5 থেকে 5 to 8.5। ওকে, এবং সবচেয়ে বেশি কি কি আকারে গ্রহণ করে থাকে? প্রাইমারি অর্থোফসফেট এন্ড সেকেন্ডারি। তো এটি হলো একটা অ্যানুয়াল প্লান্ট আপটেক অর লস অফ পি। আপটেক অথবা লস একই তো জিনিস। টেরিস্ট্রিয়াল প্লান্টের দ্বারা আপটেকটা সবচেয়ে বেশি হয়ে থাকে, দেন হারভেস্টেড ক্রপস, দেন কিছু লস হচ্ছে থ্রো ইরোশনের মাধ্যমে, আর বাতাস দ্বারা কিছু ক্যারিড আউট হয়ে যায়। দিস আর দ্য অ্যানুয়াল আপটেক অর লস। এখন এটি একটি ভয়াবহ মানে বক্তব্য যে বর্তমানে যে হারে ফসফরাস আপটেক হচ্ছে বা আমরা যেভাবে ফ্রিকোয়েন্টলি ফার্মাসরা ব্যবহার করছে, জমিতে প্রয়োগ করছে, এটি যদি কন্টিনিউ এরকম 700 ইয়ার্স মেবি রিমেইন, মানে এভাবে আমরা যদি প্রেজেন্টে সেটি হলো 700 বছর পর্যন্ত যাবে টোটাল রিজার্ভ। বাট ইনক্রিজিং পপুলেশন যদি অব্যাহত থাকে, জনসংখ্যা বৃদ্ধি, তারপর খাদ্য উৎপাদন বৃদ্ধি, হাইব্রিড এই জাতীয় যদি আমরা এসবে যাই, তাহলে একটি ভয়ঙ্কর তথ্য হলো এই রিজার্ভটা আর বেশি দিন না, আফটার 100 ইয়ার্স এর মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ রক ফসফেট আর আমরা খনিজ থেকে উত্তোলন করতে পারবো না। ওকে, these are the phosphorus deficiency symptom in cannabis cultivation এর ক্ষেত্রে দেখানো হয়েছে। আর্লি স্টেজে ফসফরাস ডিফিসিয়েন্সিটা দেখো, মিডিল স্টেজে এবং লেটার স্টেজে কি অবস্থা হচ্ছে। এরকম সিমটম, এরকম কালার যদি আমরা প্লান্টের ক্ষেত্রে দেখি, তখন আমরা মোটামুটি বুঝে নেব বা বুঝতে পারবো যে দিস সিমটম শোস দ্য ফসফরাস ডিফিসিয়েন্সি। এটি হলো ব্যানানা ট্রির ক্ষেত্রে দেখো, মনে হচ্ছে যে মিড রে বরাবর বা একদম শেষের দিকে পাতা মনে হচ্ছে যে বার্ন হয়ে গেছে, পুড়ে গেছে। এইরকম সিমটম দেখলে আমরা বুঝবো যে ফসফরাস ডিফিসিয়েন্সি কারণ। তাহলে প্লান্টস টেক আপ ফসফরাস এস, আমি অলরেডি বলেছি, প্রাইমারি অর্থোফসফেট আয়ন, তারপরে হলো সেকেন্ডারি অর্থোফসফেট আয়ন, অ্যান্ড মোস্ট কমন ফাংশন বোথ ইকুয়ালি প্রেজেন্ট এন্ড নিউট্রাল। ওকে, সলিউশন পি। তাহলে কি কি ফার্টিলাইজার আর অ্যাভেলেবেল
in supermarket or in literature, the most commonly used pea fertilizer, ammonium orthophosphate. This is the nearly 100% water soluble. Okay. আদার সোর্সেস অফ পি যেমন মনোঅ্যামোনিয়াম ফসফেট যেটাকে এমওপি তোমরা একটু আগে বলেছিলে, তার মধ্যে কতটুকু আছে দেখো। তারপর ডায়ামোনিয়াম ফসফেট ড্যাব যেটাকে বলছিলে। ওকে, এটি আমরা দেখলাম। অ্যামোনিয়াম পলিফসফেট এপিপি, ঠিক আছে। মেনলি এটি ফ্লুইড ফার্টিলাইজার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আরেকটি ক্যালসিয়াম ফসফেট, আচ্ছা ট্রিপল সুপার ফসফেট ওয়াটার সলিবল। অর্ডিনারি সুপার ফসফেট ওআইএসপি নামে পরিচিত মনোক্যালসিয়াম ফসফেট অ্যান্ড জিপসাম, দুটো কম্বিনেশন আছে এবং এখানে 10% সালফারও আছে। 18 থেকে 20% P2O5 and 10% সালফার। কি কি মেথডে আমরা ব্যবহার করতে পারি? ব্যান্ডিং এ আমরা ব্যবহার করি, ব্রডকাস্টে দেই, প্লাউ ডাউনে অনেক সময় আমরা দিয়ে থাকি। ওকে, এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটুকু আমি এখন একটু আলোচনা করবো সেটা ফিক্সেশন অফ ফসফরাস। ওকে, তো যে অ্যাভেলেবল ফর্ম পি ট্রান্সফার ইনটু আনঅ্যাভেলেবল ফর্ম, অর্থাৎ গাছ যে তিন ফর্মের মধ্যে আমি বললাম, প্রাইমারি অর্থোফসফেট অথবা সেকেন্ডারি অর্থোফসফেট, এই ফর্মে কোথাও ফসফেট, অর্থাৎ দেখা গেল যে সেটি রিভার্স হচ্ছে বিকজ সেখান থেকে আনঅ্যাভেলেবল ফর্মে চলে, গাছ আর নিতে পারছে না। যেহেতু কি বলেছি আমি, So, আমাদের যে ফসফরাস ফিক্সেশনটা দুইটা গ্রুপে বা দুই ভাগে ভাগ হয়। একটাকে আমরা বলি বায়োলজিক্যাল ফিক্সেশন, আরেকটাকে বলি কেমিক্যাল ফিক্সেশন। তো এখানে বায়োলজিক্যাল ফিক্সেশন অর্গানিক রেসিডিউ লয় ন্যাচারাল কেস, বাট কেমিক্যাল ফিক্সেশনটা ইজ এ বিগ ইস্যু ইন আওয়ার কান্ট্রি, নট অনলি। অ্যাসিডিক কন্ডিশনের ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে কিভাবে ফিক্সড হচ্ছে? হাইড্রেটেড অফ আয়রন অ্যালুমিনামের সঙ্গে টিএসপি যখন আমরা অ্যাপ্লাই করি phosphatic fertilizer to the soil, then it is reacted to soil containing water and extra water tend to acidic condition. The results which are react produce আয়রন অ্যালুমিনাম ম্যাঙ্গানিজ যেমন লিমোনাইট জিওথাইট, এগুলো তাদের কাজ কি? দে রিলিজ হাইড্রোজেন আয়ন। Since iron and aluminum are trivalent, so the iron aluminum accept three hydroxyl ions and form aluminum. So ঠিক এই মেকানিজমে সেটি আবার আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে। আবার যখন ক্লে মিনারেল সয়েলের ক্ষেত্রে ফিক্সেশনটা একটু ডিফারেন্ট, অ্যালোফেন গ্রুপের সঙ্গে ফিক্স হয়ে যায়। ফিক্সড অ্যালোফাইটিক নন জারপশন অ্যালোফেন একটি সাবস্টিটিউশন গ্রুপ অ্যালুমিনিয়াম অ্যাটম ক্লে মিনারেলের সাথে তার সাথে চেঞ্জ হয়, তখন ইনসলিউবল ফর্মে চলে। আহ, এখানে ফিক্স হয়, তারপরে ভার্মিকুলাইট, তারপরে বায়োটাইট, তারপর ক্যালিনেট, থ্যালোসাইট এবং মাস্কোবাইট সবচেয়ে কম। এখন যদি অ্যালকালি সয়েলের কথা চিন্তা করি, সেটিও একই অবস্থা। পিএইচ যখন আমরা মেইনলি ক্যালসিয়াম এক্সচেঞ্জেবল ক্যালসিয়াম হাই পিএইচ এ, সো প্রেজেন্ট এইভাবে হচ্ছে। এখন যেটি ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরস এফেক্টিং ফসফরাস ফিক্সেশন,
পিএইচ থেকে আমরা বলছি যে ফসফরাস ফিক্সেশন ডিপেন্ডস অন সয়েল পিএইচ, নির্ভর করছে সয়েল পিএইচ এর উপর। দেখো এখানে বলা আছে যে হোয়েন সয়েল পিএইচ লো, that hydroxide of iron, aluminum, manganese increase. As a result, phosphorus fixed by iron and aluminum. আমি এখন স্পেসিফিক তোমাদের একদম পিএইচ এ যাচ্ছি। 2.5 থেকে 3.5 হাইলি অ্যাসিড, যেটাকে আলট্রা অ্যাসিড আমরা বলি। এইরকম অবস্থায় যখন পিএইচ চলে আসে তখন সে কি করে, আয়রনের সঙ্গে ফসফেট যুক্ত হয়, ফিক্সেশন হচ্ছে। আবার পিএইচ যখন আরেকটু সামান্য বৃদ্ধি পায়, এটি কিন্তু অ্যাসিডিক 3.5 to 4.5, তখন সে আয়রন না, তখন অ্যালুমিনিয়ামের সঙ্গে ফিক্সেশন। আর হয় পিএইচ যখন 6.5, অর্থাৎ এখানে মিনিমাম অর্থাৎ নিউট্রাল, একদম নিউট্রাল, তখন কিন্তু ফিক্সেশনটা একেবারে হয় না বা একদম, তখন গাছ কিন্তু তখন ইজিলি সেখান থেকে ফসফরাস নিতে পারে। যখনই পিএইচ অ্যাবভ 7 ক্রস করে গেল, তখন আবার ক্যালসিয়ামের সঙ্গে ফসফরাস ফিক্সেশন। সো এই তিনটি জিনিস তোমরা মনে রাখবা, যখন পিএইচ একদম আলট্রা অ্যাসিড 2.5 থেকে 3.5, তখন আয়রনের সঙ্গে ফসফরাস ফিক্স হয়ে যায়। 3.5 to 4.5 এর বেশি, তখন অ্যালুমিনিয়ামের সঙ্গে ফিক্সড হয়ে যায়। আর যখন 7-এর উপরে 8-9, তখন সাথে ক্যালসিয়ামের সঙ্গে। তাহলে এই যে ফসফরাস মাটিতে আছে, গাছ নিতে পারবে কি পারবে না, সেটি অ্যাভেলেবিলিটি থাকবে কি থাকবে না, এটি টোটালি ডিপেন্ড করতেছে পিএইচ এর। সো যখন নিউট্রাল অবস্থায় তখন কিন্তু সর্বোচ্চ পরিমাণে ফসফরাস অ্যাভেলেবেল, তখন প্লান্ট ক্যান বি আপটেক। এটি গেল খুব ইম্পর্টেন্ট থিং। এবং তোমাদের পরীক্ষায় যে ইম্পর্টেন্ট যতগুলো মানে ফসফরাস আছে, তার মধ্যে এটি একটি, আমি বলবো যে খুব অন্যতম একটি কি একটি বিষয়, বোঝার বিষয়। টোটাল ফসফরাস মূল জিনিসটা হলো যে ফসফরাস ফিক্সেশন। সো আমরা এই ফিগারটাও মনে রাখবো। ফিগারটা আমি যা আলোচনা করলাম সেটি কিন্তু ফিগার দ্বারা সুন্দরভাবে বোঝানো হয়েছে। দেখো সয়েল পিএইচ এক্স অ্যাক্সিসে দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে, যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে। যে পিএইচ এর উপর কেমিক্যাল ফিক্সেশন, আয়রনের, কখন আবার ক্যালসিয়ামের সঙ্গে বুঝতে পারছে একেবারে পুরো ঘটনাটাই ফসফোফিক্সেশন আর অ্যাভেলেবিলিটি, ইট ডিপেন্ডস অন সয়েল পিএইচ। এছাড়াও আছে সলিউবল আয়রন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, অ্যাসিড সয়েলে যত বেশি হবে তত ফিক্সেশন বেশি হবে। ফসফরাস স্ট্যাটাস যত বেশি হবে, ফিক্সেশন তত বেশি হবে। অর্গানিক ম্যাটার যত বাড়বে, সেখানেও ফসফরাসের অ্যাভেলেবিলিটি কম বেশি হবে। টাইপস অফ ক্লে মিনারেলস, তার উপস্থিতির কারণে সেটি নির্ভর করে টাইপস অফ মিনারেলস এর উপর, তারপর তার পার্টিকেল সাইজ। ওকে, এবার আসি একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো অর্গানিক ম্যাটার কন্টেন্ট। অর্গানিক ম্যাটার কন্টেন্টের উপরে কিন্তু নির্ভর করবে যে অ্যানাদার আইদার ইনক্রিজ পি ফিক্সেশন অর ডিক্রিজ, অর্থাৎ ইনক্রিজ অ্যাভেলেবিলিটি, অর্গানিক ম্যাটার পরিমাণ যত বাড়বে। অর্থাৎ আমরা মাটিতে, তার মানে একটি বিষয়ে আমরা খুব নিশ্চিত হলাম যে যখন এই ধরনের একটি মেজর প্রবলেম ফসফরাস ফার্টিলাইজারের ক্ষেত্রে, যে আমরা টিএসপি, এমওপি, বিভিন্ন ফার্টিলাইজার আমরা যখন প্রয়োগ করছি, ঠিক দ্রুততম সময় যদি পিএইচ এর ভেরিয়েশন চলে আসে, তখন কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে ডিফারেন্ট কন্ডিশনে। তো সেখান থেকে পরিত্রাণের উপায় কি, যে এটাকে আবার কি আমরা নতুন করে আবার অ্যাপ্লাই করবো? না, কোনো লাভ নেই। তাহলে আমরা অ্যাডিশনালি তো স্প্লিট আকারে দিব না। তাহলে যেটা আছে সেটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ করার সহজ উপায় হলো ইনক্রিজিং অর্গানিক ম্যাটারের পরিমাণ। যত আমরা বিভিন্ন ধরনের ম্যানুয়ারিং অর্গানিক ম্যাটারের পরিমাণ মাটিতে বৃদ্ধি করতে পারবো, দেন তখন খুব দ্রুততম সময়ের মধ্যে আহ
অতি আবার অ্যাভেলেবল ফর্মে চলে আসে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন যে বিষয়টা, যে হাউ, হোয়াট ইজ দ্য মেকানিজম, কিভাবে এই অর্গানিক ম্যাটার রিলিজ হচ্ছে অথবা ইনক্রিজ পি অ্যাভেলেবিলিটি। ফার্স্ট অফ অল দেখো, হ্যাঁ বলো। ওই বুঝতে পারলাম না, মানে অর্গানিক ম্যাটার বাড়লে ফসফরাস বাড়বে না কমবে এটা? অর্গানিক ম্যাটার পরিমাণ যত বাড়বে, ফসফরাসের অ্যাভেলেবিলিটি অর্থাৎ গাছ তত বেশি নিতে পারবে। বুঝা গেছে? আচ্ছা। সেটার মেকানিজম গুলো যে 1 2 দিয়ে শুরু হচ্ছে সবে, ঠিক আছে। যখন অর্গানিক ম্যাটারের পরিমাণ রিলিজ হবে, কোথা থেকে আসবে? অর্গানিক অ্যাসিড থেকে আসবে। এই অর্গানিক অ্যাসিডের মধ্যে কি আছে? আয়রন, আয়রন পি, অ্যালুমিনিয়াম পি, ক্যালসিয়াম পি। এতে ডিজলভ প্রাইমারি পি কন্টেনিং মিনারেলস চিলেট ফর্মেশন হবে, ঠিক আছে। দেন প্রাইমারিলি পি ফিক্সেশন অকার্স টেম্পোরারি। এট লেটার স্টেজ এখন কিছু অনেক ঘটনা ঘটবে। কি হবে? হিউম্যাটস compete with phosphate. As a result, humate fixation occurs instead of phosphate fixation এর জায়গায় হয়ে গেল হিউমেট ফিক্সেশন। আবার হিউমেট কি করতেছে? হিউমাস একটা প্রোটেকটিভ কোটিং লেয়ার অ্যারাউন্ড দ্য সারফেস অফ দ্য সেসকিউ অক্সাইড, আয়রন অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর একটা কোটিং লেয়ার ক্যাপসুলের মতো তৈরি করতেছে, যেখানে পি ফিক্সেশন রিডিউস, অর্থাৎ সয়েল পি অ্যাভেলেবিলিটি ইনক্রিজ হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, humors form phosphohumic complex. As a result, temporary prefixation হলেও কিন্তু আস্তে আস্তে ফার্দার রিলিজ ফসফরাস। আরেকটি হলো সাবস্টিটিউশন অফ ফসফেট আয়ন, সেটা হয়ে যাচ্ছে হিউমেটস আয়নে রূপান্তর হচ্ছে। After decomposition of organic matter from carbon dioxide, which produce the carbonic acid with water, the produced carbonic acid helps to dissolve calcium containing P compound, the P availability increased. Okay, the enhanced mineralization of organic phosphate result P status in soil increase. এটি মানে দেখো সেই ধারাবাহিকতায় চলতেছে। আফটার ডিকম্পোজিশন অর্গানিক ম্যাটার, সাম অর্গানিক অ্যানায়ন্স প্রডিউস হুইচ আর ফর্ম পার্মানেন্ট কম্পাউন্ড, যেমন আয়রন, অ্যালুমিনিয়াম। As a result, P fixation with iron aluminum decrease. So আমরা পরীক্ষায় কিন্তু এই অর্গানিক ম্যাটার কিভাবে ফসফরাসের ফিক্সেশনকে বাড়াচ্ছে বা কমাচ্ছে সেটি মেকানিজম বর্ণনা করো, সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়। আর তোমরা বুঝতেই পারছো যে অনেকগুলো ফ্যাক্টরস আছে ফসফরাস ফিক্সেশনে, তার অন্যতম হলো একটা হলো পিএইচ, আর একটা হলো অর্গানিক ম্যাটার অর্গানিক ম্যাটার, জি স্যার। এন্ড টাইম। নেক্সট হলো টাইম ইজ দ্য অ্যানাদার থিং, খুবই ইম্পর্টেন্ট থিং, যে মোর টাইম অকার্স মানে মোর পি ফিক্সেশন অকার্স। At first be fixed with iron, aluminum, calcium, then form aluminum, iron P, calcium P. This quantity মানে is like, তাই না? But after sometimes aluminum complex P, calcium change into the iron P with the rays of time. And this iron P যখনই আয়রন মানে অ্যালুমিনিয়াম অথবা যেটা বললাম আমি, এই আয়রন পি ইজ পার্মানেন্টলি ফিক্সড। এজ এ রেজাল্ট কোয়ান্টিটি অফ প্রিফিক্সেশন এটি ডিপেন্ড করে সময়ের সাথে সাথে। ওকে, অর্থাৎ অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম পি, আয়রন পি এটা রেজিস্ট্যান্ট ফর্ম। সো সময়ের সাথে সাথে কিন্তু ফিক্সেশনটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, soil temperature also control the microbial activity. When the soil temperature increase, the increased microbial activity. The more organic matter decompose, and as a result, P availability. Soil moisture also, they indirectly control the P fixation. When the soil moisture increase, acidic soil pH increase. Okay, P fixation reduce. Alternate wetting and drying is the another factors. Exchange of cations, soil salinity, also another factors. So আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। And these are the phosphorus cycle. Okay, ফসফরাস সাইকেলটা অনেকটা ওই যে নাইট্রোজেনের মতোই। দেখো এখানে কম্পোনেন্ট গুলো কি কি আছে, যে অর্গানিক ফসফরাস, মাইক্রোবিয়াল, প্লান্ট রেসিডিউ অর্থাৎ হিউমাস, সয়েল সলিউশন ফসফরাস,
প্রাইমারি অর্থোফসফেট, সেকেন্ডারি অর্থোফসফেট, প্রাইমারি মিনারেলস স্পেশালি অ্যাপাটাইট মিনারেলস সালফেট থেকেও আসতে পারে, আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে, সেকেন্ডারি কম্পাউন্ড সেখান থেকে। তো দিস আর দ্য কম্পোনেন্টস। আর ইনপুটের কথা যদি আমরা চিন্তা করি, মেজর ইনপুট কি, যে হলো মিনারেল ফার্টিলাইজার, তারপর প্লান্ট অ্যানিমেল কিছু রেসিডিউ আছে, আর অ্যাটমসফেরিক ডিপোজিশন কিছু হতে পারে। ঠিক আছে, লস কি, মেজর লস হলো প্লান্ট আপটেক করতেছে, ক্রপ হারভেস্ট ইজ এ মেজর লস। তো এখানে কিন্তু এই যে ভলাটিলাইজেশন, অমুক লিচিং ইউজুয়ালি এটা মাইনর, বাট রান অফ অ্যান্ড ইরোশনটা এখানে ব্যাপক হয়। সো এখানে যেটা হয়, ইমোবিলাইজেশন মিনারেশনে কিন্তু হচ্ছে, তাই না? ওয়েদারিং হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, ডিজর্পশন হচ্ছে, প্রিসিপিটেশন হচ্ছে। দিস ইজ দ্য ওভারঅল ফসফরাস সাইকেল, ভেরি ইম্পর্টেন্ট। বুঝা গেছে? ড্রয়িংটা ইম্পর্টেন্ট স্যার। অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে দিস ইজ দ্য গুগল ক্লাস কোড। তোমরা এখানে আমার এই ফসফরাস যেটা আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম, যেহেতু তোমাদের সময় খুব অল্প, সামনে পরীক্ষা, আমি যেন সংক্ষিপ্ত করছি, আরো ডিটেলসে যেতে যেতাম কিন্তু যাবো না। অর্গানিক ম্যাটার ওটা বুঝতে পারিনি স্যার, একটু যদি বলতেন। কোথায় বুঝতে পারো না বলো? ফসফরাস একটা কোশ্চেনের অর্গানিক ম্যাটার কন্টেন্ট ইন সয়েল আইদার ইনক্রিজ অর ডিক্রিজ ফসফরাস ফিক্সেশন, হ্যাঁ এক্সপ্লেইন করো। হ্যাঁ, তো যে বললাম যে কিভাবে করে, যে স্টেপ, যে নাম্বার ওয়ান, যে অর্গানিক ম্যাটার কি করে রিলিজ অর্গানিক অ্যাসিড, সেখান থেকে শুরু হলো। সেটা হুইচ ডিজলভ কি থাকে, সেখান থেকে চিলেট ফর্মেশন হচ্ছে, সে চিলেট ফর্মেশন সেটি পরবর্তীতে সেখান থেকে হিউমেট, অর্থাৎ অর্গানিক ম্যাটারের তিনটে জিনিস তোমরা লেভেল 2 সেমিস্টার ওয়ানে পড়েছিলে, হিউমিক অ্যাসিড, হিউমিনস, এগুলো ভুলে গেছে, ফালভিক অ্যাসিড। তাহলে কমপ্লিট এটা ফসফেট, এই যে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, তার সেখানে একটা কোটিং লেয়ার তৈরি করে, সেখান থেকে ফসফো হিউমিক কমপ্লেক্স তৈরি করে, সেটাকে সাবস্টিটিউশন করতেছে ফসফরাসের জায়গায়, এই হিউমেট কমপ্লেক্স হচ্ছে। এবং যখন ডিকম্পোজ হচ্ছে, ডিকম্পোজ হওয়ার ফলে সেখান থেকে এই কার্বনিক অ্যাসিড, যখন পানি কন্টামিনেশন তখন প্রডিউস দ্য ডিজলভ ক্যালসিয়াম কন্টেনিং কম্পাউন্ড, অর্থাৎ পি অ্যাভেলেবিলিটি ইনক্রিজ করছে। তারপরে মিনারেলাইজেশন ইটসেলফ অনেক সময় এটি খুবই ইম্পর্টেন্ট। এবং যখন ডিকম্পোজিশন হয় অর্গানিক ম্যাটার, অর্গানিক অ্যানায়ন্স প্রডিউস, যেটি পার্মানেন্ট কম্পাউন্ড সেটি হচ্ছে, এবং অর্গানিক পার্মানেন্ট কমপ্লেক্স স্পেশালি আয়রন দেন অ্যালুমিনিয়াম। সো আমাদের হেল্প টু রিলিজ পি ফ্রম প্রিভিয়াস ফিক্সেশন, অর্থাৎ decomposition of organic matter, some organic anions produce, okay, পার্মানেন্ট কম্পাউন্ড তৈরিতে সহায়তা করে। সুতরাং অর্গানিক ম্যাটারের উপরে কিন্তু নির্ভর করছে। আর অর্গানিক অ্যানায়ন্স যেগুলো আছে, সেটি পার্মানেন্ট কমপ্লেক্স যেটি আছে, সেটি অলসো হেল্পস টু রিলিজ পি ফ্রম প্রিভিয়াস ফিক্সেশন, এবং সেখান থেকে পি সলিবুলাইজিং ব্যাকটেরিয়া রিলিজ অর্গানিক অ্যাসিড, রাইজোস্ফেরিক অ্যাক্টিভিটিস এবং মাইক্রোএজা, এই টোটাল প্যাকেজের মতো তাদের অ্যাক্টিভিটিস এর ফলে ফসফরাস ফিক্সেশনটা কমে যায়, এবং মাটিতে অ্যাভেলেবেল, অর্থাৎ পিএইচ থেকে একটা নিউট্রাল অবস্থায় নিয়ে আসে, এবং গাছ ইজিলি যদি আমরা দিই। এতগুলো স্টেপ লিখতে হবে। রাইট, এটাই তো মনে করো যে ফসফরাস থেকে একটা প্রশ্নই যথেষ্ট, মানে ফুল প্রশ্ন অ্যান্সার করা ফ্যাক্টরস গুলো, বা তারপর অনেক ইন্ডিভিজুয়ালি চাওয়া হয়, কম্বাইন্ডলি চাওয়া হতে পারে, এরকম মেকানিজম চাওয়া হতে পারে, তার অনেক ফার্টিলাইজার, ফসফরাস ফার্টিলাইজার তার কতটুকু আছে, কি কি বাজার অ্যাভেলেবেল, ফসফরাস সাইকেল, ইম্পর্টেন্ট হলো ফসফরাস যে ফর্মস গুলো আছে, ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, ফসফরাস এর ফাংশন, তার ডিফিসিয়েন্সি সো অন। ওকে, জি আমি স্যার। সংক্ষেপে আলোচনা করলাম আর কি। এন্ড দিস আর দ্য গুগল ক্লাস কোড। আমি তোমাদের নাইট্রোজেন এবং ফসফরাস দুটারই নথপত্র দিয়ে দিলাম, সুতরাং এখন থেকে তোমাদের কাছে অ্যাভেলেবেল, তোমরা নিজেরাই এই ক্লাস কোডটা বসিয়ে দিলে
নট, আমি যা বলেছি সেটি অ্যাভেলেবেল। তোমার প্রশ্ন আছে? স্যার তাহলে অর্গানিক ম্যাটারের পরিমাণ বাড়লে ফসফরাস ফিক্সেশন কমে যায়? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার, যাওয়ার জন্য বলতেছো নাকি না? কেউ তো প্রশ্ন করতেছে না, আমার তো নাই এই জন্য। কেউ প্রশ্ন করতেছে না যে প্রশ্ন না করলে দ্রুত লিভ করতে পারবে? আচ্ছা, আমি ওভারঅল তো আমরা নাইট্রোজেন এবং ফসফরাস যে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি যে অংশটুকু আসলে এনপি কে জি আগে এগুলো আমি সবই পড়াতাম, বাট ব্যস্ততার কারণে আসলে আমি এখন পারি না। তখন অনেক জুনিয়রদেরকে আমি ছেড়ে দিয়েছি যে তোমরা একটু করে পড়াও, ঠিক আছে? তো তোমাদের কাছে কি মনে হচ্ছে যে পড়ানোর আগে এবং পড়ানোর পরে কি মনে হচ্ছে যে আসলে ইম্পর্টেন্ট কিনা? জি অস্পষ্ট ক্লিয়ার হয়েছে স্যার। ক্লিয়ার স্যার হলে তো। আরেকটা কোশ্চেন, হ্যাঁ, আরেকটা শিওর। কোশ্চেন ছিল যে হাউ সয়েল পিএইচ এন্ড অর্গানিক ম্যাটার হ্যাঁ। এফেক্ট ফসফরাস ফিক্সেশন ইন সয়েল। এখানে পিএইচ এর কথা ব্যাখ্যা দিতে বলছে, আবার অর্গানিক ম্যাটারের কথা বলছে। তাহলে সেই ক্ষেত্রে এই মানে অর্গানিক ম্যাটার যেহেতু অনেক একটাই অনেক বড়, সেই ব্যাখ্যাটা কিভাবে লিখবো তাহলে? দুটাই লিখতে হবে, পুরোটাই? পুরোটাই। ও আচ্ছা। ঠিক আছে। আর সামনে আমার কুইজ পরীক্ষা, এখানে নাইট্রোজেন ফসফরাসের উপরে আমার একটা কুইজ থাকবে 5টা, ঠিক আছে? তোমরা জানো যে আমি আমার অংশ আছে, তোমাদের আব্দুল্লাহ আল মামুন স্যার আছে আর মশা উস্তাদ, 3 জন মিলে আমাদের মোট 5 5 5 3 5 15 মার্কের জি পরীক্ষা। স্যার। আগামী রবিবার দিন দুপুরে 1টায়। জি স্যার। আপনার ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন জানা যাবে কি? ওই তো শর্ট প্রশ্ন, যেরকম আমি যা প্রশ্ন করছি এগুলো তো একেবারে তোমার রচনা চাওয়া হবে না, সময়ের উপর কুইজ মানে তো কুইজ। এই প্রশ্নগুলাই হয়তো শর্ট ফিলিং পারবে, শর্ট কোশ্চেন শেখ, আচ্ছা। ঠিক আছে? জি স্যার। ব্রড ব্রডলি লেখার সুযোগও নেই, আর এটি তো তাহলে তো এটা ফাইনাল প্রশ্ন হয়ে যেত, ঠিক আছে না? জি স্যার। শর্ট কোর্স, শর্ট কোর্সের আকারে তোমরা লিখবে, যাই আসবে না কেন শর্ট আকারে লিখবে। আচ্ছা। আর তোমরা তোমরা কি রুটিন ফাইনাল করেছো? 4 তারিখ থেকে তো ফাইনাল নাকি? তোমাদের পরীক্ষার রুটিন ফাইনাল হয়েছে? স্যার এটা না স্যার, স্কুল হয়নি এখনো। জানে স্যার, এখনো আমাদেরকে কিছু জানায় নাই এই ব্যাপারে। আচ্ছা, যাই হোক, ওই যে একটা টেন্টেটিভ তো মানে 4 তারিখ থেকে একটা কথা আছে, তাই না? জি স্যার। যেটা আমাদের মিটিং এ তোমরা উপস্থাপিত করেছিল, সে অনুযায়ী আমরা বলেছি যে আমরা চেষ্টা করবো ওই দিন আমরা চেষ্টা। বাট আমি আমাদের ডিপার্টমেন্ট একটু পিছিয়ে আছে, কারণ আমাদের সিলেবাসটা একটু অনেক ভার্স, তোমরা দেখেছো অন্যান্য সেমিস্টার লেভেলের তুলনায় আমাদের ফাইনাল ইয়ারটা কিন্তু অনেক মানে গোছানো এবং অনেক শিক্ষণীয় বিষয়গুলো কিন্তু ফাইনাল ইয়ারে। সো আমরা একটু সময় পেলে তোমাদেরকে খুব ভালোভাবে সবগুলো শেখাতে পারতাম, প্র্যাকটিক্যাল বলো থ্রুতে। বাট ভেরি আনফর্চুনেট যে সময় স্বল্পতার কারণে আমরা হয়তো বা অনেক কিছু স্কিপ করছি, অথবা অনেক শর্ট আকারে আমাদের পড়াতে বাধ্য হচ্ছে, ঠিক আছে? এই হলো। ঠিক আছে তো নাকি? জি স্যার। ওকে, তো তোমরা যাই করো, আমাদের সয়েল সায়েন্স যেহেতু ভার সাবজেক্ট, এখানে 3 ক্রেডিট একটা, অবশ্যই ভালোভাবে পড়ে পরীক্ষা দিবা। তো একেবারে শুরুতেই বা শেষে নেওয়ার দরকার নেই,
মিডিল এলে ভালো, যে আমাদেরকে একটু সময় দিতে হবে যদি আমরা তোমাদের খাতাগুলো মূল্যায়ন করতে পারি। লাস্ট পরীক্ষা দিয়ে খাতা 2 দিন পর জমা, এতে আসলে খাতা মূল্যায়নের ঠিক মতো হবে না। আর এতে যারা ভালো স্টুডেন্ট তাদের কিন্তু গ্রস্তই হবে, তারা কোনো কিছুতে ভালো হয় না। ঠিক না? ওকে। আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে, তাহলে আমি আমার যে অংশটুকু অত্যন্ত সংক্ষেপে আমি শেষ করে দিই। জি স্যার। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ তোমরা সময় দেওয়ার জন্য এবং সুন্দরভাবে শোনার জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, ওকে, ভালো থেকো। গুড লাক। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। বাই।
আপনারা 10-20 জন একসাথে একত্রিত হয়ে একটা জায়গা পছন্দ করে নিলেন। সেই জায়গাটা আপনারা সবাই মিলে একত্রে রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের ফিউচার প্ল্যান ওই জায়গাটার উপরে আপনারা একটা জয়েন্টলি একটা মিটিং করে আপনারা যে যার যে শেয়ার মতো আপনারা একটা বা দুটা করে ফ্ল্যাট যে যেভাবে কিনেছেন সেভাবে গুছিয়ে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে আপনাদের মালিকানাটা এনশিওর করবেন এবং কোন কোন পেপার এবং কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের অবশ্যই চেক করতে হবে। আমি আজকে পয়েন্ট আকারে সেই জিনিসগুলো একদম সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলার চেষ্টা করব। শুরুতেই যখন আপনি জায়গাটা কিনবেন সবার আগে আপনি জায়গার মালিকানাটা শিওর হওয়ার জন্য আপনি জায়গার চেকটা আগে দেখবেন যে এই জায়গায় আপনি জায়গা কেনার আগে আপনি মালিক হওয়ার আগে মিনিমাম 30 থেকে 35 বছর পর্যন্ত এই জায়গার মালিক কারা ছিল সেই বায়া দলিলগুলো আপনি দেখবেন। এবার প্রশ্ন আসবে